আপনারা শুনছেন রঙ্গ বক্সের বিশেষ নিবেদন রোববারের গপ্প। আজকের আপনাদের জন্য অদৃশ বর্ধনের লেখা অদৃশ্য অবতার গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে রৌনক এবং ইন্দ্রনীল। এপ্রিল 4, 1992 শনিবার। প্রফেসর বলেছিলেন, দীননাথ, যেখানে যাচ্ছ সেখানেই রয়েছে অদৃশ্য অবতারের মূল ঘাঁটি। ডায়েরি লিখবে রোজ। অদ্ভুত যা কিছু দেখবে লিখে রাখবে। আমার সব জানা দরকার। আমার কিন্তু তা মনে হচ্ছে না। যে আতঙ্ক গোটা তল্লাট জুড়ে দেখা দিয়েছে তার উৎপত্তি এখানে নয়, অন্য কোথাও। ব্যাপারটা জানলাম এইভাবে, জঙ্গলের ভিতরে আমি ঢুকিনি, স্রেফ ভয়। এশিয়ার সব থেকে গভীর জঙ্গল এটা। প্রায় 50 বর্গমাইল জায়গা জুড়ে দুর্দণ্ড প্রতাপে রাজত্ব চালিয়ে যাচ্ছে গাছপালা। দিনের বেলায় কাঠুরে ঢুকতে ভয় পায়। চোরা শিকারীরা দূর থেকেই ভয়ানক এই জঙ্গলকে নমস্কার করে সরে পড়ে। অথচ এ জঙ্গল এই ভারতেরই। কত যে রহস্য আজও তিমিরে ঢাকা রয়েছে, আজও এই ভারতে, তা যদি কেউ জানত। তবুও আমাকে ভাবতে হচ্ছে ভারতের বাইরের কথা। আমার মন বলছে অদৃশ্য অবতারকে আমদানি করা হয়েছে ভারতের বাইরে থেকে। বিকট ওই মরা দেখবার পর থেকেই সন্দেহটা শেকড় গেড়েছিল মাথায়। তারপর পকেটে পেলাম তার নাম। আমার প্ল্যান ছিল দিনের বেলায় চক্কর মারব জঙ্গল ঘিরে, রাত ঘনিয়ে আসার আগেই পালাবো। জঙ্গলকে বেশ খানিকটা দূরে রেখে আমি হাঁটছিলাম। আমার কাঁধে ঝুলছে শটগান, পিঠে ব্যাগ আর গলায় দূরবীন। হঠাৎ দূরবীনের মধ্যে দিয়ে দেখলাম একটা সাদা জিনিস পড়ে রয়েছে জঙ্গলের ঠিক বাইরে। দেখেছিলাম দূরবীনের মধ্যে দিয়ে, সামনে একটা মাটির ঢিপি থাকায় পুরোটা দেখতে পাচ্ছিলাম না। ঢিপির সামনে দিয়ে একটু এগিয়ে গেলাম। এবার দূরবীনে স্পষ্ট দেখা গেল জিনিসটাকে। সাদা কোট প্যান্ট পরা একটা লোক উপুড় হয়ে শুয়ে রয়েছে। তার দুটো হাত সামনের দিকে ছড়ানো, মাটি খামচে রয়েছে। পায়ে কালো বুট জুতো। লোকটা নড়ছে না। এতক্ষণ একইভাবে যখন পড়ে রয়েছে, তখন নিশ্চয়ই মরে গেছে। মরাই যদি হয়, শকুনি দেখা দেয়নি কেন? নাকি এ জঙ্গলকে শকুনিরাও ভয় পায়? মরাটা একইভাবে পড়ে রয়েছে। একটু একটু করে সাহস ফিরে এসেছিল। দূরবীন গলায় ঝুলিয়ে কাঁধের শটগান নিয়েছিলাম হাতে। ট্রিগার টিপলেই গোটা 12 গরম শীষে বেরিয়ে আসবে। যে বাছাধনী তেড়ে আসুক না কেন, টিপ ঠিক না থাকলেও জখম সে হবেই। হাত যে কাঁপছে তা তো বুঝতেই পারছিলাম, কিন্তু বোবা গাছগুলো লাফিয়ে ঘাড়ে পড়েনি। যদিও প্রতি মুহূর্তে সেই রকমই মনে হচ্ছিল। ঘন ঘন চোখ চলে যাচ্ছিল গাছতলার ছায়া মায়ার দিকে।
স্পষ্ট মনে হচ্ছিল কারা যেন ওত পেতে রয়েছে সেখানে। ছায়া দেখে যারা চমকায় তারা ভীতু, আর আমি চমকাচ্ছি গাছের ছায়া দেখে। কাউকে বলা যায় না। মড়াটার হাত 10 দূরে এসে সেকেন্ড খানেক থমকে দাঁড়িয়েছিলাম। ভয় হচ্ছিল যদি লাফিয়ে উঠে খ্যাক করে চেপে ধরে। শটগান টিপ করে গলাটাকে কর্কশ করে বলেছিলাম, কে তুমি? উঠে দাঁড়াও। বলেছিলাম ইংরেজিতে। আমার বিদ্যে ওই পর্যন্তই, অন্য কোনো ভাষা জানি না। মড়া উঠে দাঁড়ায়নি। আমি তখন 3 লাফে পৌঁছেছিলাম তার পাশে। শটগানটা মাথার দিকে টিপ করে ধরে পা দিয়ে চিৎ করে শুইয়ে দিয়েছিলাম বডিটাকে। নিশ্চয়ই আমি চেঁচিয়ে উঠেছিলাম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোয়নি। আমার শটগানের নল তাক করে রয়েছে একটা কঙ্কাল করটিকে। পুরো করটি নয়, মাথা ভর্তি সোনালি চুল যেমন তেমনি রয়েছে, দুপাশের কানও রয়েছে। নেই শুধু কপাল, চোখ, গাল, নাক, মুখ, চিবুক। সেখানে শুধুই হাড়। গোল করে মুখের চামড়া কেউ যেন তুলে নিয়ে গেছে, ছাড়িয়ে নেয়নি। সেক্ষেত্রে একটু আধটু মাংস লেগে থাকতো সাদা হাড়ে। কিভাবে নিয়েছে আমার তা মাথায় এলো না। সাদা হাড় মাঝে মাঝে যেন খুবলে গেছে। এমন একটা জিনিস গোল হয়ে মুখখানাকে চামড়াহীন করে গেছে, যে জিনিস শক্ত হাড় কেউ খইয়ে দিয়ে গেছে। নাকের তরুণাস্থি পর্যন্ত অদৃশ্য, চোখও নেই, নেই ঠোঁট, জিভ। চোখের ফুটো দিয়ে দেখা যাচ্ছে খুলির ভেতর পর্যন্ত। এক কণা মগজও নেই সেখানে, পুরো ব্রেনটাই অদৃশ্য। ঠক ঠক করে কাঁপছিলাম আমি। এক হাতে শটগান ধরে আর এক হাতে লোকটার কোট আর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিয়েছিলাম। রুমাল আর মানিব্যাগ ছাড়া আর কিছুই পাইনি। মানিব্যাগে খান কয়েক কার্ড পেয়েছিলাম, লোকটার ভিজিটিং কার্ড। নাম তার ফ্রেড স্যাভেজ। ঠিকানা দেখে কিছু বুঝলাম না। উলস্থ্রপ, বাড়ির নাম না জায়গার নাম? প্রফেসরকে জিজ্ঞেস করতে হবে। এপ্রিল 7, 1992, মঙ্গলবার। প্রফেসর বললেন, মরা দেখে তুমি পালিয়ে এলে? এই জন্যেই প্রফেসরকে আমি দু চক্ষে দেখতে পারি না। টিটকিরি যখন দেন তখন গলায় ছুরি চলে, মেজাজ ঠিক রাখা যায় না। তা সত্ত্বেও মাথা ঠান্ডা রাখলাম। বললাম, আচ্ছা, উলস্থ্রপ কি জিনিস? উজবুক কি সাধে বলি? তেতে পুড়ে এসে এই রকম অভ্যর্থনা? গলা চড়িয়ে বলেছিলাম, প্রফেসর, আমি কিন্তু ভয় আধখানা হয়ে রয়েছি। আমার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে বুড়ো বললে, দেখে তো মনে হচ্ছে না। হাজার হোক, তুমি হলে গিয়ে গ্রেট দীননাথ নাথ। তবে হ্যাঁ, তোমাকে বলেছিলাম যা দেখবে তা খুঁটিয়ে লিখবে। লিখেছি। যা দেখনি সেটা তো খুঁটিয়ে লেখা উচিত ছিল না? যা দেখেনি মানে অদৃশ্য অবতারকে? তোমার মুন্ডু রক্ত দেখেছ? রক্ত? মুখ থেকে চামড়া, কুলি থেকে ব্রেন, পুটোর থেকে চোখ, সব উপড়ে নিয়ে গেছে, রক্ত ফেলে যায়নি। হাঁ করে তাকিয়েছিলাম।
প্রফেসরের স্থির দুটো চোখের দিকে। সত্যিই তো, অমন পরিপাটিভাবে ছাল ছাড়ানোর পর রক্ত তো লেগে থাকা উচিত। সাদা কোট প্যান্ট, চোখের সামনে ভেসে উঠেছিল সাহেবের কোট আর শার্ট, দুটোই ধবধবে সাদা, এক ফোঁটা রক্তও পড়েনি। হতভম্ব হয়ে চেয়ে রয়েছি দেখে মনটা বোধহয় একটু নরম হলো প্রফেসরের। চাহনিও আর হৃদয় ফোঁড়া রইল না। বললেন, চলো আমি গিয়ে দেখে আসি। আঁতকে উঠেছিলাম। ওই জঙ্গলে একদিন পর ডেড বডি কি থাকবে? গোয়ার প্রফেসর কোনো কথা শুনলেন না। এপ্রিল 14, 1992, মঙ্গলবার। জঙ্গলের দিকে এইটাই শেষ গ্রাম, আদিবাসীদের গ্রাম। রামনবমীর পুজো চলছে সকাল থেকে। মোড়লকে পাকড়াও করে গাছতলার বেদিতে ঘণ্টা কয়েক বসেছিলেন প্রফেসর, পাশে আমি। অনেক খবর পাওয়া গেল। ফ্রেড স্যাভেজ সাহেব দিন 10 আগে এখানে এসেছিল, জিপে চেপে, নিজেই চালিয়ে। ঝোপের মধ্যে রয়েছে সেই জিপ। আমরা দেখলাম গাছতলায় বসেই। সাহেবের কথা কিছু বোঝেননি মোড়ল। সঙ্গে একটা লোক ছিল, বাঙালি বাবু। সেই লোকটাই বলেছিল সাহেব ওই জঙ্গলে দেখতে এসেছে, একা যাবে। মোড়ল বারণ করেছিল। মাস কয়েক ধরে যে উৎপাত চলছে জঙ্গলের আশেপাশের গ্রামগুলোয়, নিশ্চয়ই তার গোড়া রয়েছে জঙ্গলের মধ্যে। প্রফেসর বললেন, গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে রাতারাতি, গরু ছাগল অদৃশ্য হয়ে যাচ্ছে, অথচ খুঁটিতে বাঁধা রয়েছে গলার দড়ি, ফাঁস পর্যন্ত এঁটে বাঁধা, ঠিক যেন মুন্ডুটা সরু হয়ে গিয়ে ফাঁসের মধ্যে দিয়ে গলে বেরিয়ে গেছে। এই তো। মোড়ল অবাক হয়ে বললে, আপনি জানেন? গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা জেনে ফেলেছে। তা সেই বাঙালি বাবুটা কোথায়? আমার দিকে আঙুল তুলে মোড়ল বললে, হ্যাঁ, ইনি যেদিন এলেন তার আগের দিন তিনিও গেলেন জঙ্গলে সাহেবকে খুঁজতে। ফিরে আসেননি? না, এই বাবুকে অত কথা বলিনি। জঙ্গলে যেতে শুধু বারণ করেছিলাম, তা উনি শোনেননি। ফিরে এলেন পাগলের মতো। আমাদের কারুর সঙ্গে কথা বললেন না, ঠক ঠক করে জল খেয়ে পালিয়ে গেলেন। পালিয়ে যায়নি, গম্ভীরভাবেই বললাম। প্রফেসরকে দেখিয়ে বললাম, একে ডাকতে গিয়েছিলাম। মুচকি হেসে মোড়ল বললে, কিন্তু আপনার কাঁচা খুলে গেছিল, বুঝতেও পারেননি। প্রফেসর তাড়াতাড়ি করে বললেন, আমরাও যাচ্ছি জঙ্গলে। চোখ কপালে তুলে মোড়ল বললে, পাগল নাকি? ফ্রেড স্যাভেজের ডেড বডির কাছে প্রফেসরকে নিয়ে এসেছিলাম কিছুক্ষণ পরে। নতুন একটা দৃশ্য দেখলাম। সাহেবের কোট প্যান্ট মোজা জুতো যেমন তেমনি আছে, একটুও সরে যায়নি বা লাট খায়নি। নেই শুধু গায়ের চামড়া আর মাংস, শুধু কঙ্কাল, রক্ত ফক্ত কিচ্ছু নেই। চিবুক খুঁটতে খুঁটতে থমথমে জঙ্গলের দিকে চেয়ে রইলেন প্রফেসর। এপ্রিল 18, 1992, শনিবার। প্রফেসর কেরামতি দেখালেন বটে। লোকে বিদেশ যেতে গেলে কত কাঠখড় পোড়ায়, উনি শুধু টেলিফোন তুললেন, সব ব্যবস্থা হয়ে গেল। ইংল্যান্ডের মাটিতে পা দিয়ে প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম, এখনো বলেননি উস্ত্রপ কি জিনিস? অনুকম্পার চোখে চেয়েছিলেন প্রফেসর, আর কথা বাড়ায়নি। এপ্রিল 19, 1992, রবিবার।
গ্রামের মধ্যে যখন গাড়ি ঢুকছে তখন দেখেছিলাম একটা কাঠের সাদাসিধে ফলকে ইংরেজিতে লেখা রয়েছে ওজথ্রপ ম্যানর। সাহেবের ভিজিটিং কার্ডে লেখা ছিল শুধু ওজথ্রপ। প্রফেসরের মুখের দিকে তাকালাম, চিন্তায় ডুবে রয়েছেন। খিঁচুনি খাবার ভয় আর কথা বাড়ালাম না। গ্রামটা খুবই ছোট, রাস্তাঘাটে লোকজন নেই। রাস্তা যদিও খুব সরু, পাড়া গাঁয়ের রাস্তা যেরকম হয় আর কি, তবে বাংলার পাড়া গাঁয়ের মতো ময়লা ছড়ানো নয়। ঝকঝক তকতক করছে। গাড়ি এসে দাঁড়ালো একটা বড় বাড়ির সামনে। উপরে লাল টালি, দুপাশে ঢালু হয়ে নেমে গেছে। দুই প্রান্তে ইটের চিমনি, সামনে ছোট্ট বাগান, ফটক শেকল দিয়ে বাঁধা। একটা বোর্ডে ইংরেজিতে লেখা এপ্রিল অবধি বন্ধ। গাড়ি থেকে নামলেন প্রফেসর। উনি চেয়ে রয়েছেন বাগানের একটা গাছের দিকে। আপেল গাছ, ছোট ছোট আপেল ঝুলছে। তলায় একটা লোহার বেঞ্চি পাতা। আমাকে বললেন, প্রণাম করো। আমি নিশ্চয়ই ফ্যাল ফ্যাল করেই তাকিয়েছিলাম। কেউ কোথাও নেই, কাকে প্রণাম করব? উনি তা বুঝলেন, বললেন, ওই আপেল গাছ, লোহার বেঞ্চি আর বাড়িটাকে প্রণাম করো। কেন? নিউটন জন্মেছিলেন ওই বাড়িতে। ওই লোহার বেঞ্চিতে উনি বসেছিলেন। গাছ থেকে আপেল পড়েছিল তার সামনে। প্রণাম করলাম। সারা গায়ে রোমাঞ্চ দেখা দিল। বললাম, ওজথ্রপ তাহলে একটা জায়গা, নিউটনের জন্মস্থান। ফ্রেড স্যাভেজ সাহেব এই গ্রামের মানুষ? হ্যাঁ, এইবার খোঁজা যাক তার বাড়ি। পাশের কাঁচা গলি দিয়ে বেরিয়ে এলো এক মাঝবয়সী ইংরেজ। আমাদের সামনে এসে সে বলল, আর কয়েকদিন পরেই গেট খুলবে। প্রফেসর বললেন, জানি, কিন্তু আমরা এসেছি ফ্রেড স্যাভেজের বাড়ি খুঁজতে। আধবুড়ো সাহেব চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বললে, সে তো নেই। জানি, বাড়ির লোককে খবরটা দিতে এসেছি। কি খবর? ফ্রেড স্যাভেজ মারা গেছেন। চমকে উঠল আধবুড়ো সাহেব। মুখের হাসি মিলিয়ে গেল। এখন চোখ ছলছল করছে। ধরা গলায় বললে, জানতাম জানতাম তাই হবে। মারা গেল কোথায়? ইন্ডিয়ায়। আপনি জানতেন উনি মারা যাবেন? জানতাম, কেননা আমি ওর ভাই। আসুন, সব বলছি, আসুন। কাঁচা গলিতেই ফের ঢুকলাম। একটু গিয়ে একটা আস্তাবল, পুরনো। তার পিছনে একটা বাড়ি, এইরকমই জীর্ণ, বাগানে আগাছা। এই বাড়ির দোতলায় বসে শুনলাম ফ্রেড স্যাভেজের কাহিনী। ছোটবেলা থেকেই তার মাথায় গোলমাল ছিল। নিজেকে বলতো এ জন্মে নিউটন, আগের জন্মে থাকতো বড় বাড়িটায়। অনেক বড় বৈজ্ঞানিক ছিল, এ জন্মেও বৈজ্ঞানিক হবে। বাপ মা মরা এই পাগল ভাইটাকে বুকে পিঠে করে মানুষ করেছিল জ্যাক স্যাভেজ। গাঁয়ের লোক বিদ্রুপ করত বলে ভাইকে পাঠিয়ে দিয়েছিল লিঙ্কন শহরে। তারপর যায় বার্মিংহামের কাছে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। পড়াশুনোয় আশ্চর্য মেধা দেখিয়ে ফিরে এলো গ্রামের বাড়িতে, কিন্তু কারোর সঙ্গে মেলামেশা করত না। মাঝে মাঝে দিন কয়েকের জন্য উধাও হয়ে যেত, ফিরে আসতো কালিঝুলি মেখে, কিন্তু কিছুই বলতো না দাদাকে।
চিলেকোঠার ঘরে ছোট্ট ল্যাবরেটরিতে বসে খুটখাট করত দিন রাত। তারপর একদিন উধাও হয়ে গেল ফ্রেড। একটা চিরকুটে শুধুই লিখে গেল, ডার্বিশায়ারের আতঙ্করা এবার গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। চললাম ওদের নতুন ঠিকানায়। ডায়েরি রইল, যদি মারা যাই তাহলে পড়বে, নইলে নয়। এই সেই ডায়েরি, আর এই সেই চিরকুট বলে একটা নীল মলাট দেওয়া খাতা আর একটা চিঠি এগিয়ে দিল জ্যাক স্যাভেজ। খাতাটা লাল ফিতে দিয়ে বাঁধা, গিটের উপর গালার শিলমোহর। প্রফেসর বললেন, আমাকে এত বিশ্বাস করে ডায়েরি দেখাতে চাইছেন কেন? আপনি তো প্রফেসর ন্যাট বাল্টু চ্যাক্রো। অবাক হলাম আমি। প্রফেসর কিন্তু হলেন না, শুধু উচ্চারণটা শুধরে দিলেন। জ্যাক স্যাভেজ বললে, ব্যানার্জি তো আপনারই লোক, সিপি ব্যানার্জি। এইবার অবাক হলেন প্রফেসর। ব্যানার্জি নয়, ব্যানার্জি। কিন্তু আমি তো ওই নামে কাউকে চিনি না। চন্দ্র পেরিকাস ব্যানার্জি আপনার লোক নয়? আঁতকে উঠল জ্যাক স্যাভেজ। ফের শুধরে দিলেন প্রফেসর। চন্দ্রপ্রকাশ ব্যানার্জি, এইবার চিনেছি। গ্রেট 420। 420? মানে জোচ্চোর। সে এসেছিল এখানে এই তো পরশু। বললে ফ্রেড স্যাভেজের খোঁজ করতে আপনি আসতে পারেন। আমি যেন আপনাকে আটকে রেখে দিই। ডার্বিশায়ার থেকে ফিরে আপনাকে সব বলবে। গুম হয়ে রইলেন প্রফেসর। তারপর যা বললেন আমি তো তা জানতাম না। ফ্রেড স্যাভেজ দুনিয়ার একজনকেই নিজের আবিষ্কারের কথা জানিয়েছিলেন। সবাই ওকে পাগল বলেছে ছোটবেলা থেকে, অথচ ওর বিশ্বাসটা বড় হয়েও যায়নি। আগের জন্মে সত্যি আইজ্যাক নিউটন ছিলেন। যে সমস্ত বিরাট আবিষ্কার মানুষের চিন্তাধারা পাল্টে দিয়েছে, তার সবই 18 মাস ধরে করেছিলেন ওস্ট্রপের এই বাড়িতে। সব তাঁর মনে আছে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তাই মন খুলেছিলেন শুধুই প্রফেসরের কাছে। চিঠিপত্র চলছে অনেকদিন ধরেই। এই জন্মে তিনি যে ভয়ানক আবিষ্কারটা করে ফেলেছেন তা যুগ যুগ ধরে ঘুমিয়েছিল ডার্বিশায়ারের ফেলে যাওয়া কয়লা খনিগুলোর নিচের বদ্ধ ফোকরে। ভূমিকম্প পাথরের স্তর ফাটিয়ে দিয়েছে। রাতের অন্ধকারে সেই বিভীষিকারা কায়া ধারণ করে জীবন্ত প্রাণীর হাড় মাংস শুষে নিয়েছে। নইলে তারা অদৃশ্য। তারাই এ যুগের অদৃশ্য অবতার। তাদের খতম করার দাওয়াই বানিয়েছেন ফ্রেড স্যাভেজ। ট্রায়াল দিয়েছেন কয়লার খনির পাতালে, নিশ্চিহ্ন হয়েছে অদৃশ্য অবতার। কিন্তু তাদেরই জ্ঞাতি ভাইরা দেখা দিয়েছে ইন্ডিয়ার এক জঙ্গলে। ডার্বিশায়ারে যেমন প্রতি রাতে মানুষ আর পশু অদৃশ্য হয়ে যাচ্ছিল অথবা শুধু কঙ্কাল পড়ে থাকছিল, কিন্তু রক্ত থাকতো না কোথাও, ঠিক তেমনই ঘটনা ঘটছে ইন্ডিয়ার জঙ্গলেও। অদৃশ্য অবতারেরা সেখানকার পাতাল থেকেও বেরিয়ে এসেছে। জীবন্ত প্রাণীর মগজ, মাংস, রক্ত, হাড় গ্রহণ করে শক্তি সঞ্চয় করে চলেছে। তারা দিনের আলো সইতে পারে না, বেরোয় শুধু রাতে। তাদের খতম করার দাওয়াই নিয়েই ফ্রেড স্যাভেজ যাচ্ছে জঙ্গলে। আর একটিন দাওয়াই রইল ওস্ট্রপের বাড়িতে, সেই সঙ্গে ফর্মুলাটা। ফ্রেড যদি আর না ফেরেন, প্রফেসর যেন ফ্রেডের চিঠি দেখিয়ে সব নিয়ে যান। আমি বললাম,
চন্দ্রপ্রকাশ ব্যানার্জি তাহলে এর মধ্যে ঢুকলো কি করে? লোকটা কে? প্রফেসর বললেন, বৈজ্ঞানিক জগতের ফর্মুলা চোর। ফ্রেড সাদাসিধে মানুষ, ওর খপ্পরে পড়েছিল। আমাকে কিছু বলেনি, কিন্তু সে গেল কেন ডার্বিশায়ারে? জ্যাক বললে, চলুন আপনার গাড়ি নিয়ে যাওয়া যাক। থ্যাচার সরকারের আমলে ইংল্যান্ডের অনেক কয়লার খনি বন্ধ হয়ে গিয়েছে। চেস্টারফিল্ড গ্রামটাও খাঁ খাঁ করছে। অথচ এক সময় ছিল জমজমাট মাইনিং ভিলেজ। এখন কয়লার খনির কোনো চিহ্ন নেই। ইংরেজরা ভালোবাসে সুন্দর পরিবেশ, তাই কয়লার পাহাড় সরিয়ে সুন্দর সবুজ ক্ষেত বানিয়ে নিয়েছে। কিন্তু এখনো ঝোপ ঢাকা গর্ত দু একটা পাওয়া যায়। রাতের অদৃশ্য অবতাররা এই সব ফুটো ফাটা দিয়ে বেরিয়ে জীবন্ত প্রাণীদের হাড় মাংস খেয়ে গেছে। এই রকমই একটা ফুটোর ধারে পাওয়া গেল চন্দ্রপ্রকাশ ব্যানার্জির মৃতদেহ। অদৃশ্য অবতার তাকে আধ খাওয়া অবস্থায় ফেলে গেছে। চামড়া সাফ, সাদা পাঁজরার ফাঁক দিয়ে ভেতরের দেহ যন্ত্রগুলো তখনও রয়েছে। গাড়ি থেকে টিন আর স্প্রে গান নামিয়ে আনলেন প্রফেসর। ফ্রেড স্যাভেজ চিলেকোঠা ল্যাবরেটরিতে সিন্দুকের মধ্যে রেখে গিয়েছিল টিনটা। ফুটোর মধ্যে স্প্রে গানের লম্বা নল ঢুকিয়ে দিয়ে স্প্রে করতে লাগলেন প্রফেসর। ভক ভক করে বিকট দুর্গন্ধ বেরিয়ে এলো ফুটো দিয়ে। প্রফেসর বললেন, ফ্রেডের দাবাই এড়িয়ে একটা দল বোধহয় ঘাপটি মেরেছিল এখানে, শেষ হয়ে গেল। এরপর সেই সংবাদের অপেক্ষায় রোজ সকালে কাগজ খুলে বসে থাকি। যুগ যুগ ধরে পাতালের প্রচণ্ড চাপ আর নিরন্ধ্র অন্ধকারের মধ্যে থেকে অদৃশ্য অবতাররা আবার বেরিয়েছে সর্বনাশাখীদের শান্তি মেটাতে। তারা এক সূক্ষ্ম জীবাণু। প্রাচীন জীবাণু জিন গবেষণায় পাল্টা জীবাণু বানিয়েছেন ফ্রেড স্যাভেজ। জীবন দিয়েছেন ইন্ডিয়ার জঙ্গলে, কিন্তু সাফ করে দিয়েছেন সেখানকার অদৃশ্য অবতারদের। কিন্তু তারা ছিল, আছে, থাকবে। তারাই মায়াদের নিশ্চিহ্ন করেছে, বারমুডার জাহাজ অদৃশ্য করেছে। পৃথিবীর নানান জায়গায় যুগ যুগ ধরে দলে দলে মানুষ উড়িয়ে নিয়ে গেছে। তাদের আবার ঘুম ভেঙেছে, কিন্তু ফর্মুলা রয়েছে প্রফেসরের জিম্মায়। জন্মান্তরিত নিউটনের তৈরি ফর্মুলা। যার দরকার পড়বে সেই পাবে। চিঠি লিখবে কিন্তু আমার ঠিকানায়।